So until the last class, what have we learned anything that was part of our financial accounting? Because আমরা জানি যে financial accounting is for জানি কিনা আমি জানি না, আমি বলছিলাম কিনা মনে নাই আমার, যে financial accounting is for the external users, right? So we have two types of users of accounting information, internal and external users. So financial accounting is for the external users, but in chapter 19 we're starting managerial accounting, which is for the internal users of accounting information. Okay, so আমরা যারা যারা internal users আছে, for example the employees, HR, marketing, management, আমরা দেখছিলাম, right? So তাদের ইউজ করার জন্য আমরা অ্যাকাউন্টিং এর যে পার্টটা আছে সেটাকে আমরা বলে থাকি ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং অর management accounting. Okay, so it provides economic and financial information for managers and other internal users, যেটা আমি মাত্র বললাম। সো এখন দুইটার মধ্যে কম্পারিজন এবং দুইটার মধ্যে ডিফারেন্সটা আসলে কোথায়, ঠিক আছে? সো বারবার বলতেছি যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ইজ ফর এক্সটার্নাল ইউজার্স এন্ড ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং ইজ ফর ইন্টারনাল ইউজার্স। Types and frequency of reports. Financial accounting generates financial statements quarterly and annually, but managerial accounting it doesn't generate the financial statement, rather it generates the internal reports. Okay, and it is it generates these reports as frequently as needed. যতবার দরকার হবে একটা বিজনেসের বা ম্যানেজমেন্টের, যতবার দরকার হবে ততবারই এই ইন্টারনাল রিপোর্টগুলো তারা জেনারেট করবে, ঠিক আছে? Now purpose of report. Financial accounting is for general purpose to serve the information, and managerial accounting is special purpose for specific decision making. Okay, একটা বিজনেসের ইন্টারনাল যে ডিসিশন মেকিং গুলো হয় সেগুলোর জন্য we need the managerial accounting reports. এখন রিপোর্টে কি কি থাকতে পারে, মানে contents of report, সেখানে financial accounting it pertains to a business as a whole, মানে একটা পুরো বিজনেস সিনারিও আমরা পাই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ। It's highly aggregated and condensed, limited to double entry system, and we usually use GAAP, generally accepted accounting principles. But in case of managerial accounting, it pertains to the subunit of the business. For example, আমাদের যেমন ওয়ালটন যে একটা কোম্পানি আছে, ওয়ালটন গ্রুপ অফ কোম্পানিজ, এখানে বেশ কিছু সাব ইউনিট আছে। ফর এক্সাম্পল মোটর বাইক একটা সাব ইউনিট, স্মার্টফোন একটা সাব ইউনিট, রেফ্রিজারেটর একটা সাব ইউনিট। তো এই ধরনের সাব ইউনিটগুলোর জন্য আমরা যেই অ্যাকাউন্টিংটা ফলো করব সেখানে ডিসিশন মেক করার জন্য, সেটার জন্য আমরা ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং ইউজ করব। ফর এক্সাম্পল আমাদের দেশে আর একটা জায়ান্ট কোম্পানি ছিল যে প্রাণ আরএফএল। সো প্রাণ আরএফএল এরকম সাব ইউনিট আছে। ফর এক্সাম্পল ফুডস একটা সাব ইউনিট, বেভারেজ একটা সাব ইউনিট, ঠিক আছে? এছাড়াও ধরেন প্লাস্টিক প্রোডাক্ট, এটা একটা সাব ইউনিট হতে পারে যেটা আরএফএল এর আছে। সো all these sub units, তাদের জন্য আমাদের দরকার ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। And verification process, it's audited by the CPA, certified public accountants. In case of Bangladesh আমরা বলবো CA দের দ্বারা এটা audit করা হয়। And in case of managerial accounting, there is no independent audit still now, but they are actually talking about implementing the audit for managerial accounting as well. Okay, so these are the common differences between financial accounting and managerial accounting. So এখন আমরা দেখবো যে ম্যানেজার বা একটা ম্যানেজমেন্ট রিলেটেড যারা আছে তাদের আসলে ফাংশন গুলা কি কি, তারা কি কি কাজ করে থাকে, তাদের এই কাজগুলোকে ব্রডলি তিনটা ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। ফার্স্ট অফ অল প্ল্যানিং, ডিরেক্টিং এন্ড কন্ট্রোল। প্রথমে তাদের প্ল্যান করতে হবে, তারপর সেই অনুযায়ী ডিরেকশন দিতে হবে এবং দেখতে হবে যে আমার প্ল্যান অনুযায়ী ডিরেকশন কাজ করতেছে কিনা এবং সেই অনুযায়ী আমার কন্ট্রোল করতে হবে। ওকে, সো প্ল্যানিং এ দেখেন ম্যাক্সিমাইজ শর্ট টার্ম প্রফিট এন্ড মার্কেট শেয়ার, যে আমাদের যে কোম্পানির যে প্রফিট এবং মার্কেট শেয়ার সেটাকে ম্যাক্সিমাইজ করা আমার প্ল্যানের মধ্যে থাকতে হবে। ইফ দেয়ার ইজ এন এনভায়রনমেন্টাল প্রোটেকশন প্ল্যান, সোশ্যাল প্রোগ্রাম অর সেফটি প্রোগ্রাম, সেক্ষেত্রে সেগুলো আমার প্ল্যানের মধ্যে ইনক্লুড করতে হবে। অ্যান্ড অ্যাড ভ্যালু টু দ্য বিজনেস, দিস উইল বি দ্য মেইন প্ল্যান, যে আমার বিজনেসের ভ্যালু যাতে আমি বাড়াইতে পারি। বিজনেসের ভ্যালু বাড়ানো মানে বিজনেসের অ্যাসেট ইনক্রিজ করা, ঠিক আছে? সো দিস উইল বি দ্য প্ল্যান ফর আ ম্যানেজার। নাও এই প্ল্যান অনুযায়ী আমার ডিরেকশন দিতে হবে কিভাবে, কোঅর্ডিনেট ডাইভার্স অ্যাক্টিভিটিস এন্ড হিউম্যান রিসোর্সেস, যে বিজনেস এই প্ল্যানগুলো অ্যাচিভ করার জন্য আমার যে যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো সাজাইতে হবে এবং সেগুলোর জন্য আমার কি কি হিউম্যান রিসোর্স লাগবে সেটা আমার সাজাইতে হবে।
then implementation of the plan, then provide incentives to motivate employees. যারা আমার ওই প্ল্যানটা এক্সিকিউশনে কাজ করবে তাদের যে ইনসেনটিভ গুলো আছে, স্যালারিজ, বোনাসেস, আদার বেনিফিটস যেগুলো আছে সেগুলো যাতে তারা ঠিকভাবে পায় সেটার দিকে আমার খেয়াল রাখতে হবে। হায়ার এন্ড ট্রেন এমপ্লয়িজ, এমপ্লয়িকে হায়ার করা এন্ড ট্রেন করা এটাও ডিরেকশনের একটা কাজ। এন্ড প্রডিউস এ স্মুথ রানিং অপারেশন, এমন ভাবে অপারেশন প্ল্যানটা সাজাতে হবে যাতে অপারেশনটা স্মুথ হয়, কখনো এরকম কোনো সিচুয়েশন না হয় যে অপারেশনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। ওকে, দেন কন্ট্রোলিং, যে দেখতে হবে যে আমি যেভাবে প্ল্যান করছি এবং যেভাবে ডিরেকশন দিতেছি, প্ল্যান আমার ডিরেকশন অনুযায়ী আমি প্ল্যান কি অ্যাচিভ হচ্ছে কিনা, আমি কি ট্র্যাকে আছি কিনা। সো কিপিং অ্যাক্টিভিটিজ অন ট্র্যাক, ডিটারমাইন ওয়েদার গোলস আর মেট, ডিসাইড চেঞ্জেস নিডেড টু গেট ব্যাক অন ট্র্যাক। যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় যে আমি ট্র্যাকে নাই, সেক্ষেত্রে কি করতে হবে আমার ট্র্যাকে থাকার জন্য সেটা ডিসাইড করা, কি চেঞ্জেস আনতে হবে। ওকে, and may use an informal or formal system of evaluation. There are a couple of companies and firms in Bangladesh right now. They use formal system of evaluation, and there are some others which use the informal system of evaluation. Okay, so this is a case from Louis Vuitton. Um, Girls will understand this company most because this is the products for bags and stuffs for girls, and very high-end product, very high-end company. So এই কেসটা আপনারা একটু পড়বেন যে even the best have to get better. Okay, so there is always a chance to improve, এটাই হচ্ছে কথা। তো এই কেসটা আপনারা একটু দেখবেন বাসায়। সো আমি কন্টিনিউ করতেছি। এখানে একটা টিপিক্যাল অর্গানাইজেশনাল স্ট্রাকচার সম্পর্কে বলা আছে। অর্গানাইজেশন চার্টস শো দ্য রিলেশনশিপ অফ অ্যাক্টিভিটিস এন্ড ডেলিগেশন অফ অথরিটি রেসপন্সিবল উইদিন দ্য কোম্পানি। এটা আমরা কেন দেখতেছি? বিকজ অফ প্ল্যানিং, ডিরেক্টিং এন্ড কন্ট্রোলিং। কে প্ল্যান করবে, কে ডিরেকশন দিবে এবং কে কন্ট্রোল করবে, এটা এখান থেকে আমরা একটা আইডিয়া পেতে পারি। যেমন প্রথমে তো কোম্পানির যারা মালিক তারা স্টক হোল্ডার্স, এবং তাদের কাছ থেকে এজিএম এর মাধ্যমে কোম্পানির কি করা হয়, এই স্টক হোল্ডারদের যারা প্রতিনিধি আছে বোর্ড অফ ডিরেক্টর তাদেরকে সিলেক্ট করা হয়। দেন সেখান থেকে আমরা পাই সিইও এন্ড প্রেসিডেন্ট, এক্সকিউজ মি, সিইও এন্ড প্রেসিডেন্ট অফ দ্য কোম্পানি। ওকে, এবং তাদের আন্ডারে কাজ করা হচ্ছিল যে তারা জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট অফ মার্কেটিং, ভাইস প্রেসিডেন্ট অফ ফাইন্যান্স, ভাইস প্রেসিডেন্ট অপারেশন এন্ড এইচআর। এবং ভাইস প্রেসিডেন্ট অফ ফাইন্যান্সের আন্ডারে কাজ করা হচ্ছিল ট্রেজারার, কন্ট্রোলার। So this is a typical flow chart of how the company regulates actually. So এই বোর্ড অফ ডিরেক্টর থেকে সব রকম প্ল্যান করা হবে, যেটা হচ্ছিল যে ক্যারি আউট করা হবে নিচের দিকে ক্যারি আউট করা হবে, এবং কন্ট্রোলিংটা হবে উপরের দিকে। মানে ট্রেজারার এন্ড কন্ট্রোলার এদেরকে কন্ট্রোল করবে ভাইস প্রেসিডেন্ট। দেন এই রোতে যারা যারা আছে তাদেরকে কন্ট্রোল করবে সিইও এন্ড প্রেসিডেন্ট, এবং সিইও এন্ড প্রেসিডেন্ট তাদের জবাবদিহিতা থাকবে হচ্ছিল বোর্ড অফ ডিরেক্টরস এর কাছে, যারা স্টক হোল্ডারদের প্রতিনিধি। ঠিক আছে, সো দিস ইজ হাউ ডিরেকশন এন্ড কন্ট্রোলিং ইজ ডান। সো এখানে কিছু ট্রু এন্ড ফলস আছে আমাদের, যেমন বলা আছে কি ম্যানেজারাল অ্যাকাউন্টেন্টস হ্যাভ এ সিঙ্গেল রোল ইন অ্যান অর্গানাইজেশন, কালেক্টিং এন্ড রিপোর্টিং কস্ট টু ম্যানেজমেন্ট। এখানে কোথাও আমরা শুনি নাই যে তাদেরকে একটা সিঙ্গেল রোল দিয়ে দেওয়া হয়েছে। দেয়ার মাইট বি মেনি ডিফারেন্ট রোলস, সো দিস ইজ আ ফলস স্টেটমেন্ট। Number 2, financial accounting reports are general purpose and intended for external users. Eta right statement. Yes, they are general purpose and intended for the external users. And managerial accounting reports are special purpose and issued as frequently as needed. This is also true. Managers' activities and responsibilities can be classified into 3 broad functions: cost accounting, budgeting, and internal control. But আমরা একটু আগেই দেখছি যে তিনটা ফাংশনের নাম হচ্ছে হলো planning, directing, and controlling. So this is a false statement. And managerial accounting reports must now comply with generally accepted accounting principles. আমরা জানি financial accounting gap follow করে, but managerial accounting follow করে না. So this is also a false statement. এখন একটা জিনিস খেয়াল করেন, একজন ম্যানেজারের সে যেই ম্যানেজারই হোক না কেন, যেই লেভেলের ম্যানেজারই হোক না কেন, the common objective of all the managers are reducing the cost, minimizing the cost, and bringing efficiency to the operation. Okay,
সো একজন ম্যানেজারের মধ্যে যে কোয়েশ্চেন গুলো থেকে থাকে সেগুলো মোস্টলি কস্ট রিলেটেড, এবং এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে নাম্বার 1 এ বলা আছে what costs are involved in making a product or providing a service, যে একটা প্রোডাক্ট প্রডিউস করার জন্য বা সার্ভিস প্রোভাইড করার জন্য কি জায়গা থেকে আমার কস্ট হতে পারে। if we decrease production volume, will cost decrease? What impact will automation have on total costs? And how can we best control cost? আমরা কিভাবে বেস্ট ওয়েতে কস্ট কন্ট্রোল করতে পারি সেটা একটা ব্যাপার আছে। সো ম্যানুফ্যাকচারিং কস্ট দেখেন, manufacturing consists of activities and processes that convert raw materials into finished goods. Okay, so যেসব কোম্পানি ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা উৎপাদন করে থাকে, ঠিক আছে, ফ্যাক্টরি যাদের আছে তাদেরকে বলা হয় ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যত কস্ট আছে ব্রডলি তাদেরকে তিনটা ক্যাটাগরিতে ডিভাইড করা হয়: ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এন্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আমরা প্রত্যেকটাকে জানার চেষ্টা করব যে কোনটা ডিরেক্ট ম্যাটেরিয়াল, কোনটা ডিরেক্ট লেবার এবং কোনটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ওকে, সো ডিরেক্ট ম্যাটেরিয়ালে বলা আছে দেখেন, raw materials that can be physically and directly associated with finished product during the manufacturing process। মানে আমরা যদি কোনো একটা প্রোডাক্ট প্রডিউস করি এবং কোনো একটা সাবস্টেন্স যেটাকে ডিরেক্টলি হচ্ছিল যে তোমার আপনাদের ডিরেক্টলি যে প্রোডাক্টের সাথে অ্যাসোসিয়েট করা যায়, তাহলে আমরা সেটাকে বলবো ডিরেক্ট ম্যাটেরিয়ালস। ওকে, ডিরেক্ট ম্যাটেরিয়ালস। ফর এক্সাম্পল, if we think about our smartphones, right, what are the direct materials we have? The display is a direct material, the chipset, motherboard is a direct material, camera, body, battery, ঠিক আছে, then RAM, storage, এগুলোর জন্য যা ইউজ করা হয় সেগুলো হচ্ছিল যে আমাদের ইন্টারনাল যেগুলো হচ্ছে যে ডিরেক্ট ম্যাটেরিয়ালস, বিকজ এগুলো ছাড়া আমার এই স্মার্টফোন প্রোডাক্টটা কমপ্লিট করা পসিবল না। ঠিক আছে, স্মার্টফোন প্রোডাক্টটা কমপ্লিট করা পসিবল না। এখন আমার প্রশ্ন হচ্ছে তাহলে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল কোনগুলো? Indirect material not physically part of the finished goods or products, or they are impractical to trace to the finished product because their physical association with the finished product is too small in terms of cost. For example, আমরা যদি একটা গাড়ির এক্সাম্পল দেই, যে কোন একটা কার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে ধরেন গাড়ির জন্য যত যন্ত্রাংশ আছে সবকিছু কিন্তু ডিরেক্ট ম্যাটেরিয়াল, বাট ইনিশিয়ালি যখন গাড়ির চাকার মধ্যে যে গ্রিজ দেওয়া হয়, মোবিল দেওয়া হয়, ঠিক আছে, সেগুলো হচ্ছিল ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, বিকজ এটা ছাড়াও প্রোডাক্টটা বানানো পসিবল, বাট ফর দ্য বেটারমেন্ট অফ দ্য প্রোডাক্ট উই ইউজ দিস ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস। ওকে, সো দিস আর কল্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। সো এখানে যে ডিরেক্ট ম্যাটেরিয়াল সেটা তো ডিরেক্ট ম্যাটেরিয়াল, যদি ইনডিরেক্ট ম্যাটেরিয়াল থেকে থাকে তাহলে দিস উইল বি ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ওকে, নাও ডিরেক্ট লেবার। সো ডিরেক্ট ম্যাটেরিয়ালের মতনই যেটা হচ্ছিল যে ডিরেক্টলি প্রোডাক্ট বানানোর সাথে জড়িত সেটাকে আমরা বলবো হচ্ছে ডিরেক্ট লেবার। আর ইনডিরেক্ট লেবার হচ্ছিল যে আমরা যে গাড়ির এক্সাম্পলটাতে ছিলাম, যারা গাড়ি অ্যাসেম্বল করে তারা কিন্তু ডিরেক্ট লেবার, আর যারা ওই ফ্যাক্টরিতে ধরেন ক্লিনিং এর কাজ করে তারা কিন্তু ইনডিরেক্ট লেবার, বিকজ ক্লিনিং এর যে কাজটা আছে দ্যাট ইজ নট fully associated with the assembly of the car. So indirect labor আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেড। সো ডিরেক্ট হইলে তো ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, এন্ড ইনডিরেক্ট ম্যাটেরিয়াল এন্ড ইনডিরেক্ট লেবার তাদেরকে কি বলা হবে? ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেড। সো এই তিনটা ক্যাটাগরিতে ব্রডলি আমরা আমাদের যে কস্টগুলো আছে ম্যানুফ্যাকচারিং কস্ট তাদেরকে আমরা ডিভাইড করি। সো cost that are indirectly associated with manufacturing the finished products includes all manufacturing costs except direct materials and direct labors. এই দুইটা পুরো আলাদা ক্যাটাগরি, and all the indirect costs that are our manufacturing overhead, and it can also be called factory overhead or indirect manufacturing costs or burden. So why manufacturing matters for US workers? This is another US case from Whirlpool. So এটা আপনারা দেখতে পারেন। সো প্রোডাক্ট কস্ট। সো প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং কস্ট তিন রকমের আমরা অলরেডি বুঝে গেছি: direct material, direct labor, and manufacturing overhead, and costs that are integral part of producing the product. So এই কস্টগুলো ছাড়া আসলে প্রোডাক্টের প্রোডাকশন করা পসিবল হবে না।
and they are recorded in the inventory account. So ইনভেন্টরি অ্যাকাউন্টে আমরা এটাকে রেকর্ড করি। তার মানে ইনভেন্টরি অ্যাকাউন্ট একটা অ্যাসেট অ্যাকাউন্ট না, ইনভেন্টরি অ্যাকাউন্ট একটা কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট। সো আমরা যখন এই কস্টগুলো করি, সবগুলো কস্টকে ইনভেন্টরি হিসাবে লিপিবদ্ধ করি, উইচ ইজ এ কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট। আমরা এটাকে তখন এক্সপেন্স বলি যখন এটা আমরাকে সেল করি, তখন আমরা এটাকে সিওজিএস বা কস্ট অফ গুডস সোল্ড হিসেবে রিকগনাইজ করি। এর আগে কিন্তু আমরা এটাকে ইনভেন্টরি অ্যাকাউন্টে রিকগনাইজ করি। So these are product cost. Now another type which is period cost. So এই ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড এগুলো বাদেও কিন্তু আমার কিছু সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স রয়ে যায়, যেগুলো আমার প্রয়োজন আছে প্রোডাক্ট বিক্রি করার জন্য বা আমার অফিস চালানোর জন্য। সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এগুলো দরকার আছে। সো দিস থিংস আর কল্ড পিরিয়ড কস্ট। So these are charged to expense as incurred. Non-manufacturing costs include all selling and administrative expenses. So here is the flow chart যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে all costs থেকে আমরা product cost and period cost এ গেলাম। So product cost এ আমরা দেখতে পাচ্ছি যে we have direct material, যেটাকে manufacturing cost ও বলা হয়, product cost, direct material, direct labor, manufacturing overhead যেখানে আছে indirect material, indirect labor and other indirect costs, এবং পিরিয়ড কস্ট যেটাকে আমরা নন ম্যানুফ্যাকচারিং কস্ট বলে থাকি, সেখানে আমাদের আছে সেলিং এক্সপেন্সেস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। সো অল দ্য কস্টস আর এক্সপেন্সেস, সরি মানে কি বলবো, এক্সপেন্স কস্টের একটা পার্ট, ঠিক আছে? ইট কভারস এ ভেরি গ্রেটার এরিয়া, বিকজ এখানে এগুলো সব কস্ট, বাট এটাও কস্ট, বাট দিস আর অল দিস এক্সপেন্সেস। আচ্ছা, আমাদের অ্যাটেন্ডেন্স আজকে এত কম কেন? অলমোস্ট 50%। আচ্ছা, সো উই হ্যাভ এ ইলাস্ট্রেশন হিয়ার, যেখানে আমরা একটা স্নোবোর্ড ফ্যাক্টরি, কেআরটি বোর্ডস, এটার বিভিন্ন কস্ট সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি। সো দেখেন এখানে কস্ট আইটেম দেওয়া আছে এবং আমাদেরকে সেগুলোকে ক্যাটাগরি ওয়াইজ আইডেন্টিফাই করতে হবে। যেমন এখানে ম্যাটেরিয়াল কস্ট, যেহেতু ম্যাটেরিয়াল কস্ট বলা আছে, সো ইটস এ ডিরেক্ট ম্যাটেরিয়াল। লেবার কস্ট, ডিরেক্ট লেবার। Depreciation on factory equipment, $25,000 per year, so it is manufacturing overhead because this is for factory equipment, right? Property taxes on factory building, যেহেতু factory related material and labor না, তাহলে other manufacturing, so it's manufacturing overhead. Advertising cost, selling, so that's a period cost. Sales commission, it's also a period cost because related to sales. Maintenance salary, factory facility, this is manufacturing overhead. Salary of plant manager, the plant manager আছে তার salary, it's also manufacturing overhead, যেহেতু planter manager, okay? And cost of shipping, এটা sales এর সাথে related, so this is period cost. So এখান থেকে আমরা all the product cost যেগুলো আছে, মানে material, labor and overhead, সেগুলোতে যেগুলো আসছে এগুলো যোগ করে আমরা আমাদের প্রোডাক্টের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা বের করতে পারি। So total manufacturing cost of this product is 8,46,000 for 10,000 snowboards, for 10,000 snowboards, okay? এখানে আরো একটা ডুইট কোয়েশ্চেন দেওয়া আছে, যেখানে একটা বাইসাইকেল কোম্পানির কথা বলা আছে এবং এই কোম্পানিতে বিভিন্ন ধরনের খরচের কথা বলা আছে এবং আমাদের আইডেন্টিফাই করতে বলা হয়েছে যে কোনটা আসলে কি কস্ট। ফর এক্সাম্পল টায়ার্স, বাইসাইকেল বানানোর জন্য টায়ার ইজ এ মাস্ট, সো টায়ার্স উইল বি ডিরেক্ট ম্যাটেরিয়াল, okay? Salaries of employees who put tires on the wheels, this is direct labor, okay? So this is direct labor, see? Then factory depreciation, this is overhead. Advertising expense, this is a period cost, so it will not come here, right? Lubricants, overhead. Spokes ছাড়া কিন্তু চাকা বানানো পসিবল না, so spokes will be a direct material. Salary of factory manager, factory যে ম্যানেজার তার স্যালারি, so it's a overhead. Salary of the accountant, so it's he is not related to factory, so এটা আমাদের আসবে না। Accountant, এটা একটা period cost. Handlebars, এটা ছাড়াও সাইকেল বানানো পসিবল না, so direct material. And salaries of factory maintenance employees, this is also a overhead.
সো এখানে বলা আছে যে the advertising expenditures and salary of accountant are period costs, so that's why they are not included here. Okay, সো এই পর্যন্তই ছিল আমাদের আজকে। কারো কোনো যদি কোশ্চেন থেকে থাকে প্লিজ গো অ্যাহেড।